This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিক যেমন তন্নিষ্ঠা বলল, এই ট্যাব কেলেঙ্কারির খবর আপনাদের শুরুতে দিতেই হচ্ছে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে টিভি9 বাংলার কাছে রয়েছে। অভ্যন্তরীণ তদন্তে শিক্ষা দপ্তর দীর্ঘদিন ধরে কোন চক্র সক্রিয় ছিল, আর তারপরই ট্যাব দুর্নীতি এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবর। আমি সরাসরি কথা বলবো, আমাদের রিপোর্টার সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে। সক্রিয় চক্র বলতে ঠিক কি বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত সুমন এই বিষয়? পুলিশ তদন্ত করছে, সিআইডি হেল্প করছে, সাইবার ক্রাইম শাখা একেবারে গোটা রাজ্য জুড়ে তদন্ত করছে, অনেকে গ্রেপ্তার হয়েছেন। তবে যে দপ্তরের এই ঘটনা, সেই দপ্তর প্রাথমিকভাবে তাদের কাছে যে রিপোর্ট, তারা যেটা বুঝতে পারছে সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে এই চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এবং টার্গেট করা হয় এবছরের 11-এর পড়ুয়াদের, যে ওদের ক্ষেত্রে এই কেলেঙ্কারিটা করা হবে, তারপরে এই কেলেঙ্কারি। যেটা জানা যাচ্ছে যে এই বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে হঠাৎ করে পোর্টালে ঢুকে এই অ্যাকাউন্ট নাম্বারগুলোকে বদলে দেয় হ্যাকাররা। সেক্ষেত্রে কোনো কোনো স্কুলের ক্ষেত্রে তারা যেহেতু তাদের কাছে কম্পিউটার অপারেটর নেই, সাইবার ক্যাফেতে গিয়েছিলেন এই তথ্য আপলোডিংয়ের জন্য, সেই সাইবার ক্যাফে থেকে তথ্য লিক হয়েছে, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড। কোনো কোনো জায়গায় একেবারে আইপি অ্যাড্রেস চেজ করে দুষ্কৃতির যে পদ্ধতিটা অবলম্বন করে দুষ্কর্ম করে সেই অ্যাকাউন্ট নাম্বারগুলোকে বদলে দেওয়া হয়েছে। সরকার যখন টাকা পাঠায় তখন শুধু অ্যাকাউন্ট নাম্বার দেখে লিমা, কার নাম দেখে না, ফলে নাম্বার দেখে টাকা ইনপুট করে দেওয়া হয়েছে। কারণ এই জালিয়াতরা নাম্বারটাই শুধু বদলেছিল, নাম ঠিক রেখেছিল। যদি তখন অ্যাকাউন্ট নাম্বারটা ভেরিফাই করা হতো তাহলে অন্য নাম উঠতে হয়তো টাকা যেত না। এখানেই সরকারের গাফিলতি হয়ে গিয়েছে। একেবারে আমাদের নজর থাকবে সুমন, আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু নজর রাখতে হচ্ছে আরো একটা দিকে। একদমই তাই, এবার যেদিকে নজর রাখতে হচ্ছে তা হচ্ছে, দেখুন রাজ্যের 15টা জেলা, একটা দুটো নয়, 15টা জেলায় ট্যাব কেলেঙ্কারির জাল ছড়িয়ে পড়ছে। এই জাল বেশিরভাগ জালিয়াতির কেন্দ্রই চোপড়া, জড়িয়ে একাধিক ট্যাব কেলেঙ্কারির শিকার প্রায় 800 জন পড়ুয়া। তবে জেলা থেকে পাওয়া তথ্য বলছে অন্য পরিসংখ্যান। কি পরিসংখ্যান? রাজ্যের 1300-র বেশি পড়ুয়া ট্যাব জালিয়াতির শিকার। সবচেয়ে বেশি জালিয়াতি দক্ষিণ 24 পরগনায়। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, কিভাবে এই প্রতারণা চক্রটা চলে? রাজ্যে 800-র বেশি পড়ুয়া, 1300-র বেশি পড়ুয়া এখনো অব্দি এই প্রতারণার শিকার হয়েছে। কিভাবে চলছে এত বড় একটা নেক্সাস? দেখো, এই প্রতারণা একদিনের মধ্যে হয় না। বিশেষজ্ঞরা মনে করছেন যে এটা দীর্ঘদিন ধরে চলে। তার কারণ একজন ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রাখা, আধার কার্ড নাম্বার রাখা, তার সমস্ত ডিটেলস রাখা, আর শুধু এক জায়গায় নয়, এটা রীতিমতো সংক্রামক ব্যাধির মতো বিভিন্ন জেলায় কিন্তু ছড়িয়ে পড়ছে। আদতে বিভিন্ন সময় তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা কিন্তু এটা বুঝতে পারছেন যে কোথায় কোথায় হচ্ছে। যেমন তুমি একটা উদাহরণ দেওয়া যেতে পারে দক্ষিণ 24 পরগনা বা আরও একেবারে প্রত্যন্ত এলাকা। সেই সমস্ত প্রত্যন্ত এলাকায় বিশেষত যেই সমস্ত জায়গায় ইন্টারনেট পরিষেবা দুর্বল, যেই সমস্ত জায়গায় নির্ভর করতে হয় নির্দিষ্ট সাইবার ক্যাফের ওপর, সেই সমস্ত জায়গায় ইন্টারনেট পরিষেবা সবসময় থাকে না। এই জায়গাগুলোতেই মূলত দেখা যাচ্ছে যে কোথাও একটা তাদের যে বলা যায় যে গোপন তথ্য, সেগুলো শেয়ার করতে হয়েছে। এবং তারপর বর্তমানে এই জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন সময় তদন্তকারীরা তদন্ত করতে গিয়ে এটা দেখতে পেয়েছেন যে এই যে জায়গায় এই তথ্যগুলো কিন্তু যারা প্রতারণা করছেন, অর্থাৎ চোপড়ায় যারা বসে রয়েছেন তাদের কাছে চলে গেছেন। লালবাজার এই মুহূর্তে মনে করছে যে এই পেছনে কিন্তু একজনই আপাতত মাথা রয়েছে, কিন্তু যে গ্যাং সেটা কিন্তু বিশাল বড়। তার কারণ এই যে তথ্যগুলো প্রথমে কালেকশন করা, তারপর সেই তথ্যগুলো থেকে পুরো যে কত টাকা রয়েছে সেটা দেখা এবং কোন টাকাটা নিতে হবে সেটা দেখা, এবং তারপর এক ব্যক্তি রয়েছে যার কাছে টাকাটা পাঠানো, কিন্তু সেই ব্যক্তির কাছে টাকাটা পড়ার সঙ্গে সঙ্গে অন্যজন নিয়ে নিচ্ছে। অর্থাৎ এই যে চক্র, এই চক্রটা বৃহৎ, যেটা কিন্তু গোয়েন্দার ইতিমধ্যে সন্ধান করে। মানে সুশোভন, সব মিলিয়ে বলা যেতে পারে যে সুপরিকল্পিতভাবে এই একটা চক্র চলছে। অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ। আর এই মুহূর্তে একটা বড় প্রশ্ন, ট্যাব কেলেঙ্কারিতে বিকাশ ভবন থেকেই কি তথ্য চুরি? নিঃসন্দেহে এটা একটা বড় খবর। বিকাশ ভবনে বিশেষ নজর লালবাজারের। তথ্য সংগ্রহ সাইবার টিমের। ট্যাব তদন্তে সর্ষের মধ্যেই ভূত খুঁজছে এই মুহূর্তে লালবাজার। এই মুহূর্তে বড় খবর, ট্যাব কেলেঙ্কারিতে
বিকাশ ভবন থেকেই কি তথ্য চুরি? লালবাজারের নজরে ঠিক কোন কোন বিষয়গুলি সামনে আসছে? সুজয় পাল আমাদের প্রতিনিধির কাছ থেকে জানবো। সুজয়, তনিষ্ঠা, দেখো, তদন্ত এখনো পর্যন্ত যতদূর এগিয়েছে তাতে লালবাজার মনে করছে যে কেন্দ্রীয়ভাবে কোনো একটি জায়গা থেকে সমস্ত তথ্য চুরি হয়েছে, যে কারণে গোটা রাজ্যে এই দুর্নীতির জাল ছড়িয়েছে। সেই সূত্রেই গতকাল আমরা দেখেছি যে বিকাশ ভবনে লালবাজার একটি বিশেষ টিম পাঠিয়েছে ডিসিডিডি স্পেশালের নেতৃত্বে, যে টিমে একজন সাইবার এক্সপার্টও রয়েছে। তদন্তকারীরা মনে করছেন বা তাদের একটা আশঙ্কা রয়েছে যে বিকাশ ভবন থেকেও এই তথ্য চুরি হতে পারে, বা এই যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বদলে দিয়ে যে টাকা গায়েব করে দেওয়া, এই বিষয়টি কি কোনোভাবে বিকাশ ভবনের কোনো কম্পিউটার থেকে বা কোনো সার্ভার থেকে এই কাজটি হয়েছে, যেটাকে হ্যাক করে নিয়ে এই কারবারটি চালিয়েছে যারা এই জালিয়াতির সঙ্গে যুক্ত, সেটা নিশ্চিত হতেই সেখানে বিশেষ টিম পাঠানো হয়েছে। এবং টিমটি মূলত দেখছে যে কোনো ফরেন আইপি অ্যাড্রেসের মাধ্যমে এটা করা হয়েছে কিনা। এক্ষেত্রে ফরেন অর্থাৎ পরিচিত যে আইপি অ্যাড্রেস গুলো, যেমন ধরো স্কুলের, ডিআই অফিসের, বিকাশ ভবনের, অর্থ দপ্তরের, এইখানে যে আইপি অ্যাড্রেস গুলো ব্যবহার করা হয় কম্পিউটারগুলি থেকে, সেগুলি পরিচিত। কিন্তু এর বাইরে কোনো আইপি অ্যাড্রেস থেকে এই কাজটি করে নেওয়া হয়েছে কিনা বা এই তথ্য গায়েব করে নেওয়া হয়েছে কিনা, সেটাই তারা দেখছে। ফলে একবার যদি আইপি অ্যাড্রেস, কোনো বাইরের আইপি অ্যাড্রেস ধরা সম্ভব হয়, সেক্ষেত্রে তাহলে সেটাকে ট্র্যাক করে বোঝা সম্ভব হবে যে ঠিক নির্দিষ্ট করে কোন জায়গা থেকে গোটা কারবারটি চালানো হয়েছে। ফলে সেই সূত্রে বিকাশ ভবনে গিয়েছেন। বেশ সুজয়, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সজল বাবু, এই মুহূর্তে যে খবর টিভি9 বাংলা ব্রেক করলো, তাতে লালবাজারের নজরে বিকাশ ভবন, কোথাও সেখান থেকে তথ্য কি চুরি হয়েছে, এইটা এই মুহূর্তে লালবাজার খতিয়ে দেখছে। আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি যে বিকাশ ভবন থেকে সব চোরকে এখনো সিবিআই বা কেউ গ্রেপ্তার করতে পারিনি। হ্যাঁ, দু একটা চোরকে গ্রেপ্তার করে, পাত্র সহ আরো দু একজনকে গ্রেপ্তার করে জেলে রাখা হলেও বিকাশ ভবনে আরো অনেক চোর আছে। তবে দেখার বিষয়, দেখুন, যারা বালি খায়, যারা কয়লা খায়, যারা ব্যালট খায়, যারা হাতির দাঁত খায়, তারা ট্যাবের টাকা খাবে না, চালচুলের টাকা খাবে না, এটা তো হতে পারে না। তারা সবই খাবে, আবাসনের টাকা সবই খাবে। দর্শনীয় বিষয় যেটা, দেখার মতন বিষয় যেটা, এই ব্যাপারটা কিন্তু আজ চারটে সাধারণ ভাবে হয়নি। এটা একদম বৈজ্ঞানিক পদ্ধতিতে, মানে আজকের দিকে ইনফরমেশন টেকনোলজি যে তৃণমূলের ভেতরে চৌর্য ভিত্তিতেও কতটা এগিয়ে গেছে সেটা প্রমাণ করছে। এটা অর্গানাইজ হয়েছে এবং খুব সুন্দর করে সাজিয়ে হয়েছিল। হ্যাঁ, এখন হয়তো ধরা পড়েছে, মানে ব্যাপারটা সামনে এসছে, কতটা ধরা পড়বে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমাদের মধ্যে। ধন্যবাদ আপনাকে। আমরা বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে কথা বলছিলাম। আমাদের রিপোর্টার সুজয় আমাদের সঙ্গে ছিলেন। সুজয়কে ধন্যবাদ। আচ্ছা, জামতলার কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। বাংলার মিনি জামতলা কি চোপড়াই? কেন এই কথা বলছি? কারণ শুধু ট্যাবের টাকা জালিয়াতি তো নয়, এইপিএ স্ক্যাম, মানে আধারে যে স্ক্যাম হচ্ছিল, সেই স্ক্যাম থেকে শুরু করে সংখ্যালঘু স্কলারশিপের টাকা জালিয়াতিতেও নাম উঠেছিল এই চোপড়ার নাম জড়িয়েছে আধার কার্ড জালিয়াতিতে, সংখ্যালঘু স্কলারশিপের টাকা, এমনকি আবাসের টাকা অন্য অ্যাকাউন্টে তুলে নেওয়ার ক্ষেত্রেও নাম ছিল সেই চোপড়ায় হাই স্পিড ইন্টারনেট ব্যবহারকারীদের তালিকা তৈরি করছে পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রসেনজিৎ, তাহলে কি এই চোপড়ায় এখন মিনি জামতলা হয়ে যাচ্ছে? আর যদি তাই হয়, যদি সেরকমই সন্দেহ তার থাকে, তাহলে সেখানে বিশেষ নজরদারি নয় কেন? দেখো, প্রায় 800 ছেলে মেয়েদের ট্যাবের টাকা উধাও হয়ে গিয়েছে। লালবাজারের স্ক্যানারে উত্তর দিনাজপুরের প্রত্যন্ত এলাকা চোপড়া আইপি অ্যাড্রেস ব্যবহার করে টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার প্রতারকরা। তবে শুধু এই একটা ঘটনা না, এর আগে আমরা বারবার দেখিয়েছি আধার কার্ড এনেবল পেমেন্ট সিস্টেম অর্থাৎ এইপিএস, সেই ক্ষেত্রেও কিন্তু স্ক্যামের ভরকেন্দ্র ছিল চোপড়া। সরকারি যে মাইনরিটি স্কলারশিপ প্রকল্প, সেই প্রকল্পের টাকাও একইভাবে যে ছাত্রের অ্যাকাউন্টে ঢোকার কথা তার কাছে না ঢুকে ভুতুরে কোনো অ্যাকাউন্টে চলে গেছে। মূলত দুটো কাজ হয়, একটা কাজ ব্যাংক অ্যাকাউন্টকে খুঁজে নিয়ে আসা, ভাড়ার মাধ্যমে নিয়ে আসা, সামান্য টাকার প্রলোভন দেখিয়ে নিয়ে আসা, অন্যদিকে এই সাইবার হ্যাকিং। এই দুই ক্ষেত্রেই কিন্তু এপিসেন্টার চোপড়া। শুধু এই বাংলার বুকে নয়, কিছুদিন আগে তামিলনাড়ুর পুলিশ চোপড়ায় এসে সেখানে ধরপাকড় চালায়। এই যে ট্যাপকাণ্ডে যে ধৃত দুজন, তার মধ্যে একজনের খুব নিকট আত্মীয়কে তামিলনাড়ু পুলিশ নিয়ে গিয়েছিল। পুলিশ কর্তারা এখন লালবাজারের তরফ থেকে যে তদন্তটা করছেন, তাতে তারা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন কেন চোপড়াকে বেছে নেওয়া হলো। পাশে বিহার সীমান্ত, উল্টো দিকে বাংলাদেশ সীমান্ত, ওই এলাকায় হাই স্পিড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি।
সত্যি কি হচ্ছে, সিএসপির আড়ালে কি হচ্ছে, ইন্টারনেট ক্যাফের আড়ালে কি হচ্ছে, কারা কাজ করছেন। প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, বাংলার মিনি জামতলা কি চোপড়া হয়ে উঠছে? মানে দেখুন, সেখানে শুধুমাত্র ট্যাবের টাকাই নয়, এর আগে আধার জালিয়াতিতে এবং একাধিক দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে, একাধিক জালিয়াতির সঙ্গে নাম জড়িয়েছে এই চোপড়ার। কিন্তু এই চোপড়াকেই কেন বেছে নেওয়া হচ্ছে? মানে কোনো বড় মাথা কি সেখানে রয়েছে? জামতলার সঙ্গে যাদের লিঙ্ক রয়েছে, এরকম কি কোনো বিষয় উঠে আসছে? আর সাইবার সিকিউরিটি বলে একটা জিনিস রয়েছে, সেটাই বা কোথায়? দেখুন, প্রথম কথা আপনাদের জানতে হবে, এই যে জামতলা বলছেন না, জামতলা যে গ্যাংটা, সেইখানে যখন নাকি পুলিশ ওখানকার ডিস্ট্রিক্ট বা স্টেট পুলিশ যখন এক র্যান্ডম রেড করে, ওখান থেকে কিছু কিন্তু চলে এসেছিল এই উত্তর দিনাজপুরে। আপনারা বোধহয় জানেন যে বিগত দিনে কিন্তু উত্তর দিনাজপুর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু ওখান থেকে অ্যারেস্ট হয়েছে। চোপড়াটা আপনি জানেন উত্তর দিনাজপুর, আপনি জানেন উত্তর দিনাজপুরে কেন চোপড়াটা বেছে নিল। যারা এই ধরনের গ্যাং করে তারা দেখে যে প্রশাসন কতটা রিল্যাক্স মুডে আছে, ওরা লক্ষ্য করে প্রশাসনের অ্যাক্টিভিটিসটা কি আছে। আপনি দেখুন, আজকে চিন্তা করে আশেপাশে এরিয়াটা দেখুন, বাংলাদেশ সীমান্ত আশেপাশে সমস্ত জায়গায় দেখুন। অতএব এই ক্ষেত্রে আপনি আমাকে বলেন যে ট্যাবের যে আজকে বলছেন প্রধান শিক্ষক পর্যন্ত জড়িত, তাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করার জন্য আজকে চিন্তা ভাবনা হচ্ছে। কোন সাহসে আজকে ট্যাবের টাকা কিভাবে চলে যায়? আজকে যদি সাংবাদিকরা উঠে পড়ে না লাগতো, এই যে বাচ্চা তরুণের স্বপ্ন তো আজকে বহু জায়গায় ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমি আজকে এসটিএফ কে বলবো, অসংখ্য ধন্যবাদ জানাবো যে তারা ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু কেন আজকে বাচ্চাদের এই যে আজকে তরুণের স্বপ্ন আজকে ধূলিসাৎ হচ্ছে, কেন আজকে হাহাকার? কারণটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে যে পরিমাণ আজকে রেড করা উচিত ছিল, যেভাবে আজকে দৃষ্টিভঙ্গি রাখা উচিত ছিল, যেভাবে আজকে সার্ভেলিয়েন্স রাখা উচিত ছিল, সেই জায়গাটা কিন্তু ঠিক মতো রাখা হয়নি বলে, এবং এই চোপড়া উত্তর দিনাজপুরকে বেছে নিয়েছে এই কারণেই যে আশেপাশে যে এরিয়াটা আছে বাংলাদেশ সীমান্ত থেকে শুরু করে, সেইখানে কিন্তু আজকে পুলিশের পক্ষে বোধহয় সম্ভব নয়, এবং সেই জন্য সেফেস্ট জায়গা বলে তারা আজকে ওটা বেছে নিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। এই মুহূর্তে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার বক্তব্য আমাদের কাছে এসেছে, তিনি কি বলছেন শুনুন। পুলিশ এখানে খুব ভালো কাজ করেছে, যে সমস্যাগুলো ছিল সেটা ধরা গেছে, এবং আমি আপনাদের বলেছি যে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এটা ইতিমধ্যেই আমাদের এই হ্যাকিংয়ের ব্যাপারটা আইডেন্টিফাই করে একটা এসওপি আমাদের ইতিমধ্যেই প্লেস করেছে। আমার ধারণা এটার যেভাবে গতবার মাধ্যমিকের প্রশ্ন লিক বা উচ্চ মাধ্যমিকের প্রশ্ন লিক ব্যাপারটা আটকে গেল, এটাও সামনের বার থেকে আর হবে বলে আমরা আশা করতে আমি আশাবাদী। এবার ট্যাবের টাকা জালিয়াতির তালিকায় নয়া সংযোজন হুগলি। প্রশাসন সূত্রে খবর, হুগলির বিভিন্ন স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব হয়েছে বলে জানা গেছে। চণ্ডীতলার বেগমপুর হাই স্কুলের 30 পড়ুয়া তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব কেনার টাকা পায়নি বলে অভিযোগ। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল। এখনো পর্যন্ত 90 জনের অভিযোগ জমা পড়েছে, খবর হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে। হুগলির চণ্ডীতলা, তারকেশ্বর সহ বিভিন্ন থানা এলাকার স্কুল থেকে মিলেছে অভিযোগ। শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হুগলি জেলার ডিআই-এর। উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, যেসব পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব হয়েছে তার বেশিরভাগ টাকা জমা পড়েছে উত্তর দিনাজপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায়। এমনকি সেই সব টাকা তুলেও নেওয়া হয়েছে ওই ব্যাংক থেকে, এমনই জানিয়েছে পুলিশ। স্কুল থেকে যে ট্যাব দেওয়া হচ্ছিল সেই ট্যাব পেয়েছো? না, আমার ব্যাংকে কেওয়াইসি এইগুলো সব ঠিকই আছে, কিন্তু কোনো কারণবশত সেটা আসেনি স্কুল থেকে, এটাই বলা হয়েছে, আর কিছু বলা হয়নি। আমি পুজোর ছুটির মধ্যেই সক্রিয়ভাবে সিঙ্গুর থানায় ডায়েরি করেছি। আমাদের এসআই ম্যাডামকে, এডিআই স্যারকে এবং ডিআই স্যারকে এবং ডিএম স্যারকে সঙ্গে সঙ্গে এগুলো মেল করেছি। হ্যাকার্সরা কোথা থেকে কিভাবে এগুলো কালেক্ট করে বিভিন্ন স্কুলের ক্ষেত্রে এই সমস্যাগুলো তৈরি করে দিল, এইটা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগজনক। দেখুন, ট্যাব কেলেঙ্কারির জাল ছড়িয়ে পড়ছে গোটা বাংলায়, কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে চুরি করলো তার উপরই বাদ পারি, মানে চোরের উপরই বাদ পারি, প্রতারকের সঙ্গে প্রতারণা হচ্ছে। হ্যাঁ, এই অভিযোগ সামনে আসছে। ট্যাব কাণ্ডে ধৃত 5 জনের পরিবারের কাছে ফোন গেছে। ফোনে কি দাবি করা হচ্ছে? বলা হচ্ছে টাকা দিলেই মিলবে জামিন। পূর্ব বর্ধমানের ট্যাব জালিয়াতিতে মালদার বৈষ্ণবনগর থেকে ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালতে। ধৃতদের পরিবারের দাবি, তাদের কাছে ফোন আসে পূর্ব মেদিনীপুর থেকে, বলে পরিচয় দেওয়া হয় আইনজীবী হিসেবে। ধৃত শেখ পিন্টুর আত্মীয়ের দাবি, তার কাছ থেকে 16,000 টাকা চাওয়া হয়। ধৃত শ্রবণ সরকারের বাবারও একই অভিযোগ, তাকে ফোন করে 18,500 টাকা চাওয়া হয়। প্রতারকরাই তাহলে এবার প্রতারণার কবলে।
মেদিনীপুর থেকে স্যার যে 16,000 টাকা পাঠান, আপনার সঙ্গে সঙ্গে বেল করে দিব। আচ্ছা, কি পরিচয় দিয়ে ফোন করছে? ওই অ্যাডভোকেট বলেছে। পুরো ফোন বলছে আমরা পূর্ব মেদিনীপুর থেকে অ্যাডভোকেট ফোন করছি, আপনি এখনই 18,500 টাকা পাঠান, এই 10 মিনিটের টাইম আছে, এই টাইমের মধ্যে বিল্ড হয়ে যাবে, না হলে 6 বছর দিতে হবে। আচ্ছা, আমরা প্রতারণার পাল্লাই পড়ে যাচ্ছি, এর মধ্যে জায়গায় কোথায় যাবো আমরাই ভাবতে পারি না। কতবার ফোনটা করেছে? হ্যাঁ, ফোন মোটামুটি 8 বার।